আশেপাশে কোথাও বিকট শব্দে বাজ পড়ল। আকাশ ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। ঝুমঝুম বৃষ্টি নেমেছে। আর্থার কামরা দুটোয় লণ্ঠন জ্বালিয়ে দিল। লণ্ঠনের আলোয় কামরা দুটো আলোকিত হয়ে গেছে। সকালে কিছু গাছের ডালে ফাঁদ পেতেছিল আর্থার। বিকালে গিয়ে সেখানে 3টে বুনো কবুতর পেয়েছে। বসার ঘরে স্টিলের বড় বক্সে আগুন জ্বালালো। কবুতরগুলোর চামড়া ছিলে লবণ আর ঝালের গুঁড়ো মাখিয়ে আগুনে ঝলসাচ্ছে আর্থার। দারুণ ঘ্রাণ বের হচ্ছে সেগুলো থেকে। আলেক্সা আনমনে তাকিয়ে আছে আগুনে ঝলসানো কবুতরগুলোর দিকে। বুকের ভেতরটা অজানা কারণে কেঁপে উঠছে বারবার। অসহ্য রকমের কষ্ট হচ্ছে আলেক্সার। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না সে। আর্থার খেয়াল করলো আলেক্সা গম্ভীর মুখে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে আছে। গলা খাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির কথা মনে পড়ছে? আলেক্সার হুঁশ নেই। আর্থার আগুনের তাপ কমিয়ে দিয়ে আলেক্সার পাশে গিয়ে বসলো। আলেক্সা সম্বিত ফিরে তাকালো। আর্থার আগুনের দিকে তাকিয়ে বলল, এখনো সময় আছে, বাড়ি ফিরে যেতে পারো। আলেক্সা কি বলবে ভেবে পাচ্ছে না। এই কেমন দোটানায় পড়ল সে। না পারছে ফিরে যেতে, না পারছে সামনে এগিয়ে যেতে। কবুতরগুলো ঝলসানো শেষে একটা প্লেটে তুলে নিল আর্থার। স্টিলের বড় বক্সটা নিয়ে বাইরের কাঠ রেলিংয়ের ধারে রেখে এলো। অবশিষ্ট কাঠকয়লা বৃষ্টির পানি লেগে নিভে যাচ্ছে। আলেক্সা ঠায় বসে আছে। আর্থার 2টো প্লেটে ঝলসানো কবুতর এনে টি টেবিলে রাখতে রাখতে বলল, এসো খেয়ে নাও। আলেক্সা উঠে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। আর্থারও আরেকটা চেয়ার টেনে নিয়ে বসলো। দুজনের সামনেই খাবার, কিন্তু কেউ খাচ্ছে না। আর্থার আর চোখে দেখছে আলেক্সাকে। এদিকে আলেক্সার মাথায় ঘুরছে নানান চিন্তা। অবশেষে নিজের সাথে অনেক লড়াই করে বলল, আমি ফিরে যাব না। আমি আমার পরিবারের সুরক্ষার জন্য পালিয়েছি। আর্থার কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি জানি তুমি কোনো ভুল করবে না। আর্থারের কথায় ভরসা পেল আলেক্সা। এবার মনে হচ্ছে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আলেক্সা খুশি মনে খাওয়া শুরু করলো। বৃষ্টি থেমে গেছে। যেমন হঠাৎ করেই বৃষ্টি নামলো, তেমন হঠাৎ করে চলেও গেল। ডোরিয়ানার চিৎকার শুনে এতক্ষণে আশেপাশের প্রতিবেশী বেরিয়ে এসেছে। নেকড়েটা তখনও খুবলে খুবলে খাচ্ছে ড্যানিয়েলের নিথর শরীরটা। গ্রামবাসী নেকড়ে দেখে মশাল জ্বালিয়ে ছুটে আসতে লাগলো সেদিকে। ধবধবে সাদা নেকড়ের মুখে টকটকে তাজা রক্তের মাখামাখি। লোকজনের এদিকে তেড়ে আসা দেখে ছুটে পালালো নেকড়েটা। ড্যানিয়েলের আধ খাওয়া লাশ কোলে তুলে নিল কেউ। ডোরিয়ানা জ্ঞান হারিয়েছে। কয়েকজন মিলে ধরাধরি করে তাদের বাড়িতে নিয়ে গেল। ধবধবে সাদা নেকড়েটা ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর চলে গেল। কিছু দূর গিয়েই থমকে গেল নেকড়েটা। তার সামনে 3টা নেকড়ে দাঁড়িয়ে আছে। তাদের সবুজ চোখগুলো ক্রোধে জ্বলজ্বল করছে। প্রাণ ভয়ে কুঁকড়ে গেল সাদা নেকড়েটা, কিন্তু নত হলো না। চাপা গর্জন করে নিজের দোষ ঢাকার চেষ্টা করতে লাগলো সে। প্রায় সাথে সাথেই 3টে নেকড়ের 2টো নেকড়ে গর্জন করতে করতে তেড়ে যেতে লাগলো। ছাই রঙের লোমশ নেকড়েটা তাদের থামিয়ে সাদা নেকড়েটাকে ইশারায় বলল তাদের সাথে যেতে। সাদা নেকড়েটা এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খুঁজছে। তখনই চারপাশ থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা নেকড়ে। সাদা নেকড়েটা বুঝে গেছে তার পালাবার আর কোনো রাস্তা নেই। অগত্যা তাদের সাথেই চলল সে। খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আলেক্সা। 2টো কামরার একটাই বিছানা, দুজন কোথায় ঘুমোবে? আলেক্সার ভাবনায় ছেদ পড়ল আর্থারের ডাকে। আর্থার আলমারি খুলে একটা কম্বল আর বিছানা থেকে একটা বালিশ নিতে নিতে বলল, আমি বসার ঘরে ঘুমোবো, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। আলেক্সা ইতস্ততভাবে বলল, তুমি এখানে শও, আমি বসার ঘরে ঘুমোবো। আর্থার বাঁকা হেসে বলল, তার থেকে চলো একসাথে ঘুমাই। আলেক্সা চোখ বড় বড় করে বলল, না না থাক, তুমি বসার ঘরে যাও। বলেই বিছানায় উঠে বসলো আলেক্সা। আর্থার হেসে বলল, লণ্ঠন নিভিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ভোরে রওনা দিতে হবে। আলেক্সা মাথা নাড়িয়ে সায় দিয়ে কাঁথা মুড়ি দিল। আর্থার স্মিথ হেসে লণ্ঠন নিভিয়ে বসার ঘরে এলো। বসার ঘরের লণ্ঠন নিভিয়ে ট্রি হাউসের মেন দরজা বন্ধ করে কাঠের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো আর্থার। ট্রি হাউসের সিঁড়ির ধাপে এসে দাঁড়ালো একটা যুবক। আর্থার তাকে দেখে চিন্তিত হয়ে আলেক্সার কামরার দিকে তাকালো। আলেক্সা ঘুমে অচেতন। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে দাঁড়ালো আর্থার। উদ্বিগ্ন হয়ে বলল, হেনরি, তুই এখন এখানে? হেনরি আর্থারের হাত হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যেতে যেতে বলল, আলেক্সার ভাই। আর্থার চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, ডানিয়েলের কি হয়েছে? হেনরি একে একে সব খুলে বলল, কিভাবে আলেক্সার পরিবারের উপর হামলা করেছে লিনা। সব শুনে প্রচণ্ড রাগে আর্থারের কপালের শিরা ফুলে উঠেছে। দেরি না করে তড়িৎ গতিতে ছুটতে লাগলো আর্থার। ছুটতে ছুটতে অতিকায় এক কালো লোমশ নেকড়েতে পরিণত হলো সে। মুহূর্তেই পৌঁছে গেল আর্থার আর হেনরি। লিনাকে নতজানু করে রাখা হয়েছে। আশেপাশে দাঁড়িয়ে আছে নেকড়ের পাল। আর্থারের শরীরে রক্ত টকবক করে ফুটছে। লিনা ভয়ার্ত চাহনিতে তাকালো আর্থারের দিকে। আর্থার ইশারায় সবাইকে চলে যেতে বলল। আর্থারের কথা মতো সবাই একে একে চলে গেল। লিনা নতজানু হয়ে ক্ষমা চাচ্ছে আর্থারের কাছে। কিন্তু এই মুহূর্তে সেসব কিছুই আর্থারের রাগ দমাতে পারবে না। লিনার চারপাশে ক্ষুব্ধ হয়ে ঘুরছে আর্থার। লিনা অসহায় চোখে পালানোর পথ খুঁজছে। ড্যানিয়েলের নিষ্পাপ মুখটা ভেসে উঠল আর্থারের চোখে।
নিজেকে আর সামলাতে পারল না আর্থার, ঝাঁপিয়ে পড়ল লিনার উপর। লিনা প্রাণ ভয়ে ধস্তাধস্তি করছে। আর্থার আকাশের দিকে তাকিয়ে বিকট শব্দে গর্জন করেই কামড়ে ধরল লিনার গলা। একটানে ছিঁড়ে শূন্যে ছুঁড়ে মারল মাথাটা। মুহূর্তেই সাদা লোমশ নেকড়ে পরিণত হলো এক মাথাহীন যুবতীতে। এই সুন্দরী যুবতী মেয়ে লিনা ভালোবাসত আর্থারকে। আলেক্সাকে সে সহ্য করতে পারেনি আর্থারের পাশে, কারণ আর্থার অন্য মেয়েদের তুলনায় আলেক্সার প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, যা আগে কখনো হয়নি। এই জন্যই হন্যে হয়ে আলেক্সাকে হত্যা করতে গিয়েছিল সে, কিন্তু তার অনেক আগে আলেক্সা বাড়ি ছেড়ে পালিয়েছে। নেকড়ের গর্জন শুনে ঘুম ভেঙে গেল আলেক্সার। ধরফড়িয়ে উঠে বসল সে। পুরো কামরা ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। মনে মনে বলল, হাউলিং। দ্রুত বিছানা ছেড়ে নেমে লণ্ঠন খুঁজতে লাগলো আলেক্সা। হাতড়ে পাত্রে লণ্ঠন খুঁজে জ্বালালো সে। কামরা থেকে বেরিয়ে বসার ঘরে এসে দেখলো কম্বল বাড়ি সেইভাবেই রাখা। আর্থার নেই। কোথায় গেল আর্থার? দুশ্চিন্তায় ভয়ে পাগল হওয়ার মতো অবস্থা আলেক্সার। লণ্ঠন হাতে দ্রুত পায়ে বেরিয়ে এলো আলেক্সা। সিঁড়ি বেয়ে নিচে নেমে চিৎকার করে আর্থারকে ডাকতে লাগলো সে, কিন্তু আলেক্সার ডাকে এই গহীন জঙ্গলের অন্ধকার ভেদ করতে পারছে না। যেন কৃষ্ণ গহ্বরে হারিয়ে গেছে আলেক্সা। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেল আলেক্সা। লুটিয়ে পড়ল মাটিতে। লাবডিনের আকাশে রোদ নেই। গত রাত থেকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ভোরের দিকে বৃষ্টি থেমে বইছে শীতল হাওয়া। রূপো তৈরির মিস্ত্রি এভারির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জোসেফ আর ফিলিপ। কাঠের বেড়া সরিয়ে ভেতরে ঢুকলো দুজন। ছোট্ট কুটিরের একপাশে ছোবড়া বাঁধা ঘর, সেখানেই রূপোর কাজ করা হয়। একটা বড় থলেতে সিলভার বুলেট ভরছে এভারি। পাশেই কাজ করছে তার লোকজন। জোসেফ আর ফিলিপকে দেখে ক্যাবলার মতো হেসে বলল, এই নিন স্যার, পুরো 500 আছে। জোসেফ থলেটা নিয়ে ফিলিপের দিকে এগিয়ে দিল। থলে থেকে বুলেট হাতে নিয়ে পরখ করছে ফিলিপ, যদিও রূপোর জিনিসপত্রের ব্যাপারে কোনো ধারণা নেই তার। জোসেফ টাকা গুনে গুনে এভারিকে বুঝিয়ে দিল। থলেটা নিয়ে বেরিয়ে পড়ল দুজন। আজ রাত থেকে অভিযান শুরু হবে তাদের। পুলিশ স্টেশনে পৌঁছে দেখলো এক মধ্যবয়সী মহিলা হাউমাউ করে কাঁদছে আর বিলাপ করছে। জোসেফ গিয়ে তাকে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? পাশ থেকে একজন জোসেফকে টেনে নিয়ে বলল, স্যার, গতকাল ওনার মেয়ে নিখোঁজ হয়েছে। তাকে খুঁজতে বেরিয়ে তার স্বামী এখনও বাড়ি ফেরেনি। গত রাতে নেকড়ের কবলে পড়ে মহিলার ছেলেটার প্রাণ গেছে। বাড়িটাতেও আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সব শুনে হতভম্ব হয়ে গেল জোসেফ। কি বলে সান্ত্বনা দিবে মহিলাকে? জোসেফ বলল, ওনাকে ভেতরে এনে পানি খাওয়াও, আমি থমাস স্যারের সাথে কথা বলে আসি। থমাসের অফিসে ঢুকে জোসেফ বলল, স্যার, 500 সিলভার বুলেট নিয়ে এসেছি। থমাস মাথা নাড়িয়ে বলল, গুড। এখন তাহলে স্পেশাল টিম তৈরি করো। আজ রাতেই সবাই কাজে লেগে পড়বে। জোসেফ বলল, ওকে স্যার, কিন্তু থমাস ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কিন্তু কি? কিছু হয়েছে জোসেফ? জোসেফ কিছুক্ষণ চুপ থেকে একে একে সব খুলে বলল। সব শুনে হতবাক হয়ে গেল থমাস। কপালের ঘাম মুছতে মুছতে বলল, এখনই মেয়েটা আর তার বাবাকে খুঁজতে লোক পাঠাও। আর হ্যাঁ, ভদ্রমহিলা এখন কোথায়? জোসেফ জানালো, মহিলা এখন অফিসের বাইরে বসে আছে। থমাস মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, ফিলিপকে এখানে পাঠাও তো। ফিলিপ অফিসে ঢুকে দেখলো থমাস কপালে হাত দিয়ে বসে আছে। এগিয়ে গিয়ে বলল, স্যার, আমাকে ডেকেছিলেন? থমাস সামনে তাকিয়ে বলল, স্যার, আমাকে ডেকেছিলেন? থমাস সামনে তাকিয়ে বলল, আজ সন্ধ্যা নামার সাথে সাথে আমরা অভিযানে যাব। বাইরে বসে থাকা ওই মহিলার নাম কি? ফিলিপ বলল, ডোরিয়ানা মার্কজিক। থমাস মাথা নাড়িয়ে বলল, মিসেস ডোরিয়ানাকে আমার বাসায় নিয়ে যাবে। তার স্বামী আর মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত উনি ওখানেই থাকবেন।